দাস মোদীকে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি একবার নয় তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে তিনবার পাকিস্তানকে শিক্ষা দিয়েছেন এবং 22শে এপ্রিল পহেলগামে মাথায় সিঁদুর হাতে তাগা আর কলমা পড়তে না পারার কারণে যে হিন্দুদের হিন্দু বলে খুন করা হয়েছিল তাদের বাড়ির মহিলা সদস্য এবং ছোট শিশুদের সামনে যাদের বস্ত্র সরিয়ে তারা হিন্দু কিনা নিশ্চিত হওয়ার পরে খুন করা হয়েছিল, সেই অপারেশন সিঁদুরের সফল কারিগর নরেন্দ্র মোদীজির সভা আপনারা ভরিয়ে দেবেন, যার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী কুখ্যাত জঙ্গি পাকিস্তানে থাকা মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে দিয়েছে। আমাদের এয়ারফোর্স 100 কিলোমিটার ভিতরে ঢুকে আমাদের সেনা প্রথম একদম তছনছ করেছে পাকিস্তানকে। তাই জাতীয় পতাকা নিয়ে মোদীজিকে ভারত মাতার সন্তান হিসেবে আপনারা সবাই স্বাগত করতে যাবেন এই আবেদন করব। মোদীজি বাংলাতে খালি হাতে আসেন না। আমি আলিপুরদুয়ার পরিবর্তন সংকল্প সভার আগে দেখেছি সরকারি প্রোগ্রাম, সেখানেও আমার থাকার সৌভাগ্য হয়েছিল। আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রত্যেকটি শহরে জেলাতে পাইপের নলে গ্যাস রান্নার গ্যাসের প্রকল্প তিনি সেখানে দিয়েছেন। পরবর্তীকালে দুর্গাপুরের পরিবর্তন সংকল্প সভার আগে নরেন্দ্র মোদীজির হস্তে জাতীয় সড়ক, রেলপথ, পুরুলিয়া সহ জঙ্গলমহলে বিস্তীর্ণ এলাকায় আমাদের মা বোন দিদিরা যারা রান্না করে খাওয়ায় নলে গ্যাস, সেই প্রকল্পেও তিনি উদ্বোধন করেছেন। এখানে নরেন্দ্র মোদীজি তিনটি মেট্রো উদ্বোধন করবেন। একটা গ্রিন লাইন এসপ্লানেড থেকে শিয়ালদা 2.45 কিলোমিটার, আর একটা ইয়েলো হলুদ লাইন নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর 6.77 কিলোমিটার, আর একটা অরেঞ্জ কমলা লাইন হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন রুপি মোড় থেকে বেলেঘাটা 4.44 কিলোমিটার। এই কর্মসূচি ক্রেডিট অনেকে নেওয়ার চেষ্টা করেন। বন্ধু, হিসাব আর তথ্য বলেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে, তার বিশেষ দৃষ্টি কলকাতা মেট্রোয় না থাকলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সিটি অফ জয়, আমাদের তিলোত্তমা নগরী, আমাদের এই কলকাতা গর্বের শহর, এখানে আমরা মেট্রো সম্পূর্ণ করতে পারতাম না। রাজ্য সরকারকে বলবো দয়া করে চিংড়ি ঘাটাতে যে সামান্য সমস্যা আছেন করে রেখেছেন তাড়াতাড়ি মিটিয়ে দিন। গোটা কলকাতায় মেট্রো নেটওয়ার্কে চলে আসবে। 2019-20 সাল প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। আজকেও তিনি। এখনো অব্দি কলকাতার যে মেট্রো তার যে দৈর্ঘ্য 44.99 কিলোমিটার, তাতে এই অর্থবর্ষ 25-26 ধরলে কত টাকা নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছেন? 18,641 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন।
কলকাতা মেট্রোর জন্য। আপনারা এমএলএ দেননি, আমাদের এমপি দেননি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী রাজনীতি ওভাবে করেন না। তিনি উন্নয়নটাকে রাজনীতির বাইরে রাখেন। তাই তিনি কলকাতা, যে কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মভূমি, যে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকেরই কর্মক্ষেত্র ছিল, সেই কলকাতাকে তিনি মেট্রো নেটওয়ার্কে জুড়ে দিলেন কত? 18,641 কোটি টাকা। তাই নরেন্দ্র মোদীজি শুধু পরিবর্তনের আওয়াজ তুলতে নয়, বাংলা বাঙালিকে, পশ্চিমবঙ্গকে এত বড় উপহার দিতে এসেছেন। আমি আশা করব কেএমডিএ এলাকা, বৃহত্তর কলকাতা, ব্যারাকপুর থেকে যাদবপুর, আপনারাই ওই দিন 1 লক্ষ মানুষের সমাবেশ ঘটিয়ে দিতে পারবেন। সেই আমন্ত্রণ দিতে এসেছি। সাথে সাথে সরকারি কর্মসূচির বাইরে পরিবর্তন সংকল্প সভা কেন? পশ্চিমবঙ্গে পরিবর্তন কেন? আমি আসার আগে তাপস দা, তমগ্ন ভাই, বন্ধু সজল আপনাদের কাছে বলেছে, আগের বক্তারাও হয়তো বলেছে। আমি আপনাদের কাছে বলি, আমরা যদি এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে না পারি, তাহলে সত্যিকারে এই পশ্চিমবঙ্গে সমস্ত কিছু বিপন্ন হয়ে যাবে। আপনি এক একটা করে যদি সেক্টর দেখেন, বক্তব্যের অনেকটাই সজল ঘোষ শিক্ষা নিয়ে বলেছে। আপনি ভাবতে পারেন 3.5 মাস উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশের পরে অ্যাডমিশন হলো না, গোটা ভারতবর্ষে অ্যাডমিশন কমপ্লিট। জয়েন্টের রেজাল্ট বেরোলো না, এমবিবিএস এর ভর্তি বন্ধ। মাননীয়, আপনি কি জানেন ন্যাশনাল কাউন্সিল অফ মেডিকেল, NCM, 30-8 পরে মেডিকেলে ভর্তি হলে তার কোনো বৈধতা থাকবে না, অবৈধ হয়ে যাবে। আপনি কি জানেন কত বড় সর্বনাশ? কয়েক লক্ষ উত্তীর্ণ মেধাযুক্ত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, অভিভাবিকা শিক্ষা প্রতিষ্ঠানে করছে। কারণ দুটো। একটা কারণ হলো এই টেকনো ইন্ডিয়ার সত্যম রায়চৌধুরীর মতো কিছু ডাকাতকে মমতা ব্যানার্জি তৈরি করেছেন। প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, ব্যাংকের ছাতার মতো চারিদিকে সব প্রাইভেট প্রাইভেট প্রাইভেট। কত টাকা ভর্তি করতে লাগে, সেমিস্টারে লাগে, হোস্টেলে লাগে, ছোট বাচ্চাদের গাড়িতে লাগে। আপনারা ভুক্তভোগীরা জানেন। আজকে এরা যাতে, এদের অ্যাডমিশন বন্ধ ছিল না, এরা 1000 কোটি টাকার বেশি কামিয়ে নিল ওই 2-3 মাসে। আর ওই 1000 কোটি তো একা খায়নি, তার ভাত তো হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেছে। সেই জন্য দেখছেন না সবচেয়ে বেশি চিৎকার, সবচেয়ে বেশি লোকসভার ভিতরে কাগজ ছেড়ার কাজ করছে। এরা 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে, মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক। এরা জানে যে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জিরা তো গেছে, আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা ওনার মতো বদলা নয় বদল চাই বলছি না, আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে
বলছি বদলও হবে, বদলাও হবে, এবং সেই বদলাটা আইনের মধ্যে হবে। হাতে কেউ বদলা নেবে না। এবং সেটা যদি হয়, এই সব অংশ এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন অনেক দিন। সঙ্গে ভাইপো তো আগেই যাবে, বড় বড় কথা। হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, আরে ভাই আমার ঠিক কিছুতে পারবি না, যা না কোর্ট খোলা আছে। ওই বিয়াদব ডায়মন্ড হারবারে চুরি করেছে, তা ওর দুটো প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে, 8,15,00,000 টাকা। 25 বার ইডি ডেকেছে, 5 বার গেছে, 20 বার এদিক ওদিক করে বলে আটকিয়েছে। যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড়, যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। আমরা তো আশ্চর্য হয়ে যাই, কি করে এইসব লোক বাইরে থাকে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে, সংবিধানকে আক্রমণ করে। তাই এরা শুধু শিক্ষা ব্যবস্থা নয়, 8,200 স্কুল বন্ধ নয়, 6,888টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে এই সরকারের আমলে। টাটাকে তাড়ানো থেকে শুরু করে আপনি সর্বত্র দেখবেন সব ইন্ডাস্ট্রি বন্ধ। বামফ্রন্টের সময় ঋণ ছিল 1,98,000 কোটি টাকা, মাথা পিছু 19,000 টাকা করে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে ঋণ হয়েছে 7 লক্ষ কোটি টাকা, মাথা পিছু 70,000 করে টাকা ঋণ হয়েছে পশ্চিমবঙ্গের জনগণের। পশ্চিমবঙ্গে নথিভুক্ত বেকার হয়েছে শিক্ষিত 2,15,00,000। পরিযায়ী শ্রমিক, শুধু পরিযায়ী শ্রমিক নয়, যত মেধাযুক্ত কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে ভালো MBBS থেকে কেউ নেই বাংলায়। পাশেই ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, পুনে, নাগপুর, তারপরে তো বিদেশ আছে, গোটা বিদেশে চলে যাচ্ছে, কাউকে আপনি পাবেন না। একটার পরে একটা সেক্টর যদি বলা যায় ধ্বংস করেছে বাংলাকে। 14 বছর 4 মাস নো ডিপ সি পোর্ট, একটাও পোর্ট করতে পারেনি। ভোট এলেই বলে দাসপুরে পোর্ট হবে, আগে বলতো কুলপিতে পোর্ট হবে, সাগরে পোর্ট হবে, একটাও পোর্ট করতে পারেনি। গুজরাট আর উড়িষ্যায় যান, দেখবেন ছোট ছোট 100টা করে ডিপ সি পোর্ট বানিয়েছে। গঙ্গাতে এত জল কোথাও পাবেন না। আমাদের এই গঙ্গার পাশে ছোট ছোট পোর্ট বানানোর জন্য যে পরিকল্পনা ভারত সরকার, হলদিয়া থেকে বেনারস পর্যন্ত, কাশী পর্যন্ত 1500 কিলোমিটার যে প্রকল্প, কোথাও কিছু করতে পারেনি। আপনারা দেখবেন, আপনারা বলুন এয়ারপোর্টের কথা। একটা নতুন এয়ারপোর্ট হয়েছে, একটাও 14 বছর 4 মাসে একটাও নতুন এয়ারপোর্ট হয়নি। পাশে ছোট্ট রাজ্য উড়িষ্যা, ওখানে যান 20টা এয়ারপোর্ট পাবেন। আমি ঝাড়খণ্ডে থেকে এসেছি, ধানবাদ থেকে, রাঁচি থেকে, জামশেদপুর থেকে, অসংখ্য ছোট ছোট এয়ারপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল এয়ারপোর্ট, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, ইন্ডাস্ট্রি সবাই বানিয়েছে। এখানে হাসিমারাতে মাত্র 37 একর জমি চাইল ভারত সরকার, আর্মি এনওসি দিয়ে দিল। হাসিমারা এয়ারপোর্টে ডোমেস্টিক এয়ারপোর্ট চালু করবে, দেবে না জমি। গলাইকুন্ডা 25 একর জমি চাইল, দেবে না। এয়ারফোর্স এনওসি দিয়েছিল ডোমেস্টিক এয়ারপোর্টের জন্য, জমি দেবে না। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মন্ত্রী ছিল, আমার কাছে ডকুমেন্ট, ভাঙড়ে এয়ারপোর্টের জায়গায় এয়ারমার্ক করলো, ইনি লিখে দিলেন নো ল্যান্ড, জায়গা আমি দেব না। আপনারা জানেন বন্ধু, কলকাতা এয়ারপোর্টে কটা মাত্র রানওয়ে?
এত বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাত্র একটা রানওয়ে। কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, আন্ডার 17 যখন হয় যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তখন এয়ারপোর্টকে নতুন করে সাজিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদীজির সরকার। জানেন আপনারা ওখানে দুটো রানওয়ে তৈরি হয়ে পড়ে আছে। কেন চালু হয়নি কেউ জানেন না। চালু হয়নি এই জন্য ওখানে একটি মাজার আর একটি ধর্মীয় আস্তানা আছে, সেটা ভাঙতে দেবে না মমতা ব্যানার্জি। তাই কলকাতা এয়ারপোর্টে আরো দুটি রানওয়ে চালু হয়নি। ভাবতে পারেন এয়ারপোর্টে প্রাচীর খোলা, কে আসছে আর কে ঢুকছে। এত বড় ক্যালকাটা এয়ারপোর্ট, যেখান থেকে ইন্টার নর্থ ইস্টার্ন, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার এবং চীনও অত্যন্ত কাছে, সেই রকম একটা হাই সিকিউরিটি এয়ারপোর্ট, তার প্রাচীর খোলা থাকে ধর্মীয় কাজ করার জন্য। এই হচ্ছে এই রাজ্যের সরকার। আপনি কোন দিকে তাকাবেন বলুন? বাবা সাহেব আম্বেদকর তিনি রিজার্ভেশন নিয়ে গেছিলেন এসটিদের, এসসিদের। পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিং, লালকৃষ্ণ আদবানির লড়াই, মন্ডল কমিশন, ওবিসি রিজার্ভেশন। পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি যারা উচ্চ বর্ণ কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের জন্য ইডব্লিউএস, এতগুলো রিজার্ভেশন সংবিধান ভারত সরকার বিভিন্ন সময় দিয়ে গেল। গত 14 বছর 4 মাসে মোট 6 লক্ষ পার্মানেন্ট সরকারি পোস্ট এই অমিত মিত্র যখন অর্থমন্ত্রী ছিল এখনো ছড়ি ঘুরায়, হাতি পুষছেন। মুখ্যমন্ত্রীর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অনেকগুলোই আছে। ডবল ডবল চাকরি আপনাদের হয় না, আপনার বাড়ির ছেলে মেয়ে পায় না। 26,000 গেছে, 32,000 যাওয়ার পথে ডবল ডবল চাকরি কারা পায়? হরিকৃষ্ণ দ্বিবেদী পায়। রিটায়ার করার পরে মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার হয়, ভিক্টর ভাইস চেয়ারম্যান না চেয়ারম্যান হয়। আলাপন ব্যানার্জিও পায়, মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার হয়, ক্যাবিনেট মর্যাদার সঙ্গে আরো 3টে দপ্তর পায়। এরা কেউ রিটায়ার করে না। আর মুখ্যমন্ত্রী ভোটের সময় 21-এর আগে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট আবুলুস করে 60,000 কন্ট্রাকচুয়াল নিয়েছে। কোন অফিসে গেলে আপনি পার্মানেন্ট স্টাফ পাবেন না, কন্ট্রাকচুয়াল। 4,000 টাকা থেকে 12-14,000 টাকা পর্যন্ত বেতন। এবং এর ফলে শিডিউল ট্রাইব 6%, শিডিউল কাস্ট 22%, ওবিসি 17%, ইডব্লিউএস 10%। কেউ রিজার্ভেশন সুযোগ পাননি, কারণ সব কন্ট্রাকচুয়াল ঢুকে। কত বড় সর্বনাশ! এসটি, এসসি, অরিজিনাল ওবিসি এবং যারা হায়ার কাস্ট কিন্তু ফিনান্সিয়ালি উইক, ইডব্লিউএস থেকে বঞ্চিত হয়েছে। সরকারকে রাখবেন আপনি, ভুলে ফেলবেন না। ভাতার সরকার, এই সরকারকে রাখা উচিত। নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা কোথায় গেছে? আমি গত 1 মাসে 14টা কন্যা সুরক্ষা যাত্রা করেছি, হাজার হাজার মা বোন দিদিদের সাথে নিয়ে। কেন? পশ্চিম বাংলায় কোন দিদি, কোন বোন, কোন কন্যা, এমনকি সিনিয়র সিটিজেন মা মাসিরা পর্যন্ত সুরক্ষিত নয়। কারণ কি? কারণ একটাই, এই রাজ্যের পুলিশ মন্ত্রী ধর্ষকদের প্রোটেক্টর, ধর্ষকদের ছাতা আমব্রেল্লা। এই মুখ্যমন্ত্রীর গুণের শেষ নেই। ভাষার কথা বলছিল সজল ঘোষ মহোদয়, বিধানসভায় আমাকে অনেক কথা বলে লিমিটলেস অপোজিশন। আপনার বিরুদ্ধে আমি প্রধানমন্ত্রীকে অভিযোগ করব। প্রধানমন্ত্রী তো আসছেন, 22 তারিখে অভিযোগ পত্র লিখে নিয়ে আসুন না, সামনাসামনি হবে। আপনি তো আমাকে ডাকেন না, কিন্তু ভারত সরকার ডেকেছে লিডার অব অপোজিশন হিসেবে। ওইখানে আপনি অভিযোগ করবেন, ফয়সলা হয়ে যাবে।
এই মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিটের ঘটনাকে বলেন ছোট্ট ঘটনা। এই মুখ্যমন্ত্রী কাকদ্বীপে রেপ হলে বলে পুরো রেপে 20,000, হাফ রেপে 10,000 টাকা তো দেওয়া যেতেই পারে। এই মুখ্যমন্ত্রী হাসখালিতে তফসিলি পরিবারের ক্লাস 9-এর ছাত্রীকে যখন ওদের নেতা ছেলের জন্মদিনে ডেকে ধর্ষণ করে খুন করে বিনা চিকিৎসায় বিনা ডেথ সার্টিফিকেটে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়, তখন আপনি বলেন লাভ অ্যাফেয়ার্স ছিল, প্রেমের গল্প। কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের ক্লাস 12-এর ছাত্রী, তাকে যখন আপনার যাবে অঞ্চল সভাপতির বেটা যখন ধর্ষণ করে খুন করে, আপনি বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। এই মুখ্যমন্ত্রী বলেনি 14ই আগস্ট 2024 বাবা মা চাইলে তো আমি অভয়ের বাবা মাকে 10 লাখ দিতেই পারি। আমার কথা নয়, এই মুখ্যমন্ত্রীর কথা। এই মুখ্যমন্ত্রী এত বক্তৃতা করেন ডেলি। এই মুখ্যমন্ত্রী কখনো কসবা ল কলেজের ছাত্রীটা সম্পর্কে একটা শব্দ বাক্য প্রয়োগ করেন না কেন? এই মুখ্যমন্ত্রী 3 নম্বর সিরিয়ালে ছিল পানিহাটি ইলেকট্রিক চুল্লিতে সোমনাথ। তিনি যেহেতু তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়েছে অভয়ার দেহ, তাই তাকে পানিহাটিতে চেয়ারম্যান করে পুরস্কার দিয়েছে। অভয়ার প্রমাণ লোটপাট করেছে। 14ই আগস্ট মাঝরাতে বিশেষ সম্প্রদায়ের বিশেষ লোকেদের এনে গাড়ি ভর্তি করে কামারহাটি থেকে বেলগাছিয়া থেকে ছোট ছোট ট্রাক ভর্তি করে অতীন ঘোষ আর্জিকর ভেঙে দেয়নি প্রমাণ লোপাটের জন্য। আপনারা তো সাক্ষী উত্তর কলকাতার মানুষ, বলুন আজকে এই মুখ্যমন্ত্রী একজন পুলিশ অফিসারের স্ত্রী এবং মাকে 5 বার টেলিফোনে ধর্ষণ করবে বলেছে অনুব্রত মণ্ডল, তাকে গিয়ে পার্টির কনভেনার, সরকারি পোস্ট এসআরটিএ চেয়ারম্যান, নিরাপত্তা বৃদ্ধি 18 জন সিকিউরিটি, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় আলো করে বসে আছেন। তাহলে ধর্ষকদের নেত্রীকে মমতা ছাড়া আবার কি? এই রাজ্যে কোন কন্যা, কোন বোন, কোন দিদি সুরক্ষিত নয়। আর সব বাংলা বাঙালি ঢপের চপ। আমি আসছিলাম যখন তাপসদা বলছিল, পরবর্তীকালে তমগ্ন সজল ঘোষ বলছিল ইউসুফ পাঠান কবে বাঙালি হলো আমরা জানতে চাই, কীর্তি আজাদ কবে বাঙালি হলো আমরা জানতে চাই, শত্রুঘ্ন সিনহা কবে বাঙালি হলো জানতে চাই, সাকেত গোখলে কবে বাঙালি হলো জানতে চাই। এই মুখ্যমন্ত্রী আপনি সুব্রত গুপ্ত, অত্রি ভট্টাচার্যের মতো বাঙালি তৃতীয় আইএস কে বসিয়ে রেখে মনোজ পন্তকে মুখ্য সচিব করেন, তখন বাঙালিদের কথা মনে পড়ে না? সঞ্জয় মুখার্জি আইপিএস কে বসিয়ে রেখে রাজীব কুমারকে আপনি ডিজি করেন, তখন বাঙালিদের কথা মনে পড়ে না? এ সব চক্কর হচ্ছে ভোটের চক্কর। 21-এ ব্যারাকপুরে গিয়ে তাই করেছিল। এ হিন্দুদের কাছে এসে বলে হিন্দি স্পিকিং ভারত হিন্দু, বাংলা বলা হিন্দু। এ কখনো মুসলিমদের কাছে গিয়ে বলে না যে তুমি উর্দু স্পিকিং মুসলিম, তুমি বাংলা স্পিকিং মুসলিম। মমতা ব্যানার্জি জেনে রাখুন, 90% মুসলমান পশ্চিমবাংলার বাঙালি মুসলমান। আর আপনি রেড রোডে ঈদের দিন গিয়ে ওইসব উল্টা পাল্টা হিন্দি উর্দু তার মাথা ঠিক নিয়ে সব ভাষণ করেন না, একবারও বাংলা বলেন না। বড় বড় কথা, চক্করটা একটাই, ভাগ করো। এই জন্য তো পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন যোগী আদিত্যনাথের স্লোগান, বাটেঙ্গে তো কাটেঙ্গে। বাটনা মত, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ হবেন না। সঙ্গে তো রাষ্ট্রবাদী মুসলিমরা আছে, ওখানে দেখছিলাম কয়েকজন বসে আছেন, মঞ্চেও 2-1 জন আছেন। সংখ্যায় কম, থাকুন না সঙ্গে, নো প্রবলেম। আমাকে ভুল বুঝবেন না,
আমি কোথাও বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। এটা কঠিন সত্যি, কঠিন সত্যি। আমাদেরকে ওই এলাকায় ঢুকতে দেওয়া হয় না। মুসলিম এলাকায় ভারতীয় জনতা পার্টি নিষিদ্ধ। মোদীজির রেশন নেব, ওটা আমার অধিকার। মোদীজির প্রধানমন্ত্রী আবাস নেব, ওটা আমার অধিকার। মোদীজির স্বচ্ছ ভারতের শৌচালয় নেব, ওটা আমার অধিকার। মোদীজির নলে জল নেব, ওটা আমার অধিকার। কোভিডের ভ্যাকসিনটা নেব, দুটোর বদলে 3টে নেব, ওটা আমার অধিকার। জনধন যোজনার সুযোগ নেব, ওটা আমার অধিকার। কিন্তু ভোট এলে বলবো এই বিজেপি হিন্দুদের পার্টি, জয় শ্রীরামের পার্টি। সেই কারণে আমি বরাবর বলি যে জাত পাত পথ মত থাকবে, অস্বীকার আমি করব না। কেউ রামকৃষ্ণ মঠ মিশন করুন, কেউ ভারত সেবাশ্রম করুন, কেউ ইস্কন করুন, আপনারা করুন না। ঠাকুর অনুকূল চন্দ্র করুন, বাবা লোকনাথ ব্রহ্মচারী করুন, যা খুশি করুন। ভারতবর্ষের সংবিধান আপনাকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু at the end of the day আপনাকে ভাগ হওয়া চলবে না। যোগীজি হরিয়ানায় বলেছিল বাঁটনা মত বাটেঙ্গে তো কাটেঙ্গে। নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্রে গিয়ে বলেছে बांटेंगे तो निर्ममता का सहित काटेंगे, जैसे औरंगजेब ने काटा था। দেখেছেন হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্রে ঐক্যবদ্ধ হয়ে ভোট করেছে। যারা ভোট দিতে আসে না তারা ভোট দিতে এসেছে। মহারাষ্ট্রে 1961% ভোট পড়েছিল, এবার 66% ভোট পড়েছে। দিল্লিতে 10% বেশি ভোট পড়েছে। আপনারা সভা শোনেন, আপনার বাড়ির দুটো ছেলে, একটা বিদেশে আছে, একটা বাঙ্গালোরে আছে। আপনি যদি না আনান, ভোটের দিন হলিডে নয়, ভোটের দিন ভালো খাওয়া দাওয়া করে আরামে বসা নয়, একটু কষ্ট হবে। 1-1.5 ঘন্টা একদম সকাল সকাল বেরিয়ে আপনাদের ভোট দিতে হবে। পশ্চিমবাংলায় মুসলিম ভোটের পোলিং 100-র মধ্যে 91%, লাস্ট লোকসভাতে। হিন্দু ভোটে পোলিং 100-র মধ্যে 68%। আপনারা যদি 80% ভোটার ভোট দিতে আসেন, রাষ্ট্রবাদী ভোটার, তাহলে দেখবেন সব খেলা শেষ হয়ে যাবে। এত চুরি চামারি ছাপ্পা আপনি জানেন। লোকসভাতে 7 দফাতে 5000 করে ক্যামেরা বন্ধ রাখা ছিল। সোদপুরের একটা ছেলেকে আরিজাপ্তাকে ক্যামেরা টেন্ডার দিয়েছিল। এদের নেক্সাস আপনি জানেন না। এরা যেতে না কোনো ভোটে, এরা ভোটে তন্ত্রকে ব্যবহার করে যেতে। কখনো ভোটের দিন, কখনো গণনার দিন। 7 দফাতে ভোট হয়েছে, প্রতি দফায় 5000 করে ক্যামেরা 4 ঘন্টা করে বন্ধ ছিল। সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে 6টা। আইপ্যাড তালিকা করে দিয়েছিল কোন এলাকায় কোন ক্যামেরা কখনো বন্ধ থাকবে, ওখানে ছাপ্পা হবে। আমার কাছে ডকুমেন্ট আছে বন্ধু, সঠিক সময় বের করে দেবো। তথ্য আছে, ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে, এমনকি এই যে ভাইপো গোলাবাজ চিটিংবাজ, এই ভাইপো 7 লাখ ভোটে নাকি জিতেছে। আপনি জানেন 900-র বেশি বুথে সেলোটেপ লাগানো ছিল, একটা মাত্র খোলা ছিল, সেটা হলো কোন বাগানে পাবেন না, কোন টবেও হবে না, বীজ দোকানে গেলেও পাবেন না। আর এই যে শিয়ালদা স্টেশন থেকে নার্সারিতে চারা বিক্রি হয়, কোথাও যদি গিয়ে বলেন যে ঘাস ফুলের চারা দিন না, নিয়ে যাব, পাবেন না। ওই এপাং ওপাং ধপাং, যার ছবি সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু কিনত, তার আঁকা 1 কোটি টাকা 1.5 কোটি টাকায় ছবি বিক্রি করতেন তিনি, তার আঁকা। এই ছিন্ন বলে এই ঘাস ফুল ছাড়া আর ডায়মন্ড হারবারে কোন প্রতীক বা বোতাম খোলা ছিল না।
সেলোটেপ লাগানো ছিল, এমনকি নোটাতে লাগিয়ে রেখেছে। 8 জন করে পোলিং এজেন্ট জাহাঙ্গীর বাহিনী, একজন অফিসিয়াল আঞ্চলিক দল তৃণমূলের, আর 7 জন ড্যামি। 8 জন করে গুন্ডা ভিতরে। আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্ম ফুল বা অন্য কোনো প্রতীক খুঁজতে পাচ্ছি না, বেরিয়ে এলেই মারবে স্বাভাবিকভাবে। আবার যদি নাও টেপেন, শব্দ না হয়, তাও মারবে। এই করে 7 লাখ ভোটে জিতেছে। ও কি অত বড় নেতা নাকি? ডায়মন্ড হারবারে সোমেন মিত্র অনেক বড় নেতা, 70,000 ভোটে জিতেছে। অনেক বড় নেতা আবুল হাসনাত খান 50,000 ভোটে জিতেছিল। অনেক বড় বড় নেতা শ্রমিক লাহিড়ী 90,000 ভোটে জিতেছিল। অনেক বড় নেতা সংবিধান বিশেষজ্ঞ বামপন্থী হতে পারে অমল দত্ত সামান্য ভোটে জিতেছিল। আর এই একটা চিটিংবাজ, 11-র পরে আসা মাল, টাকা ছাড়া কিচ্ছু জানে না। কয়লা খায়, বাড়ি খায়, পাথর খায়, গরু পাচার করে, দেশি মদের বোতল থেকে 2.5 টাকা করে পার মদের দোকান থেকে তোলে, বিয়ার লটারি আর মাটির লটারি ওর ব্যবসা। ওই 7,15,000 ভোটে জিতেছে। প্রমাণ করে দেব ডায়মন্ড হারবারে কি কায়দাতে ভোট হয়েছে, কি কায়দাতে লুট করেছে। তারপরেও তৃণমূল কত? 2,75,00,000। পার্সেন্টেজ কত? 46। এত কাণ্ডের পরেও মুসলিমদের মাত্র 0.65 পেয়েছি আমরা, 1% না। আমরা কত পেলাম? 2,33,27,000। পার্সেন্টেজ কত? 39। গ্যাপ কত? মাত্র 42। মেকআপ হবে কত? 22 লাখ ভোট পেলে উল্টে যাবে। লিড কত? 92টায়। দরকার কত? 148। 145টা বিধানসভায় 40% করে ভোট। একদম একে ফেলার কাছে আমরা চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। সনাতনীদের 80% পোলিং করতে হবে। বাড়িতে থাকা যাবে না। অ্যাবসেন্ট ভোটারকে আনাতে হবে। এখন থেকে মার্চ এপ্রিল মাথায় রাখুন, প্ল্যান তৈরি করুন। 1947 20 জুন মোহাম্মদ আলী জিন্না বললেন কলকাতা সহ অবিভক্ত বঙ্গ চাই। স্বামী প্রণবানন্দ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন আরে ভাই আমরা হিন্দুরা এখানে মেজরিটি, আমি কেন তোমার সঙ্গে পাকিস্তানে যাব? তখন ইংরেজের শাসকরা বললেন এখন যেটা অ্যাসেম্বলি, তখন সেটা ছিল আইনসভা, ভোট করো। ভোট হলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ 58 জন ভোট দিলেন ভারত মুক্তির পক্ষে। আর 21 জন মুসলিম আইনসভার এমএলএ ভোট দিলেন পাকিস্তান মুক্তির পক্ষে। ব্রিটিশরা বলল মেজরিটি চেয়েছে ভারতে থাকতে, তাই পশ্চিমবঙ্গ তৈরি হল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যারা দেশ ভাগ করেছিলেন তাদের বললেন তোমরা দেশ ভাগ করেছ, আমি পাকিস্তানকে ভাগ করে দিলাম। সেই বঙ্গভূমি আপনার হাতে আর নাই। আমাদের ভারতীয় মুসলমানদের সঙ্গে কোন বিরোধ নেই। আপনারা ভোট দেন না, আমাদের হিন্দুদের দল বলেন, জয় শ্রীরাম করেন, মোদীজির 175টা কাজের একটাও কোন পার্টিকুলার কমিউনিটির জন্য তিনি করেননি, দেশবাসীর জন্য করেছেন। 540 কিলোমিটার বর্ডার খোলা। এই খালা মমতা জমি দেয়নি বিএসএফকে। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান ঢুকে পড়েছে, জনসংখ্যা বদলে গেছে। 15ই আগস্ট লাল কেল্লার প্রাচীর থেকে শক্তিশালী প্রধানমন্ত্রী অনেক কথার মধ্যে একটা ঘোষণা আমি উল্লেখ করতে চাই। বললেন বাংলাদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী তারা
তাদেরকে আমরা দেশে রাখবো না। তিনি বললেন ডেমোগ্রাফি বদলে গেছে, আমি ডেমোগ্রাফির উপরে বিশেষ সমীক্ষা করিয়ে সিদ্ধান্ত নেব। কারণ এই দল ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাই এসেছি, তার কারণ কি জানেন? এই দলের সদস্য হতে গেলে প্রথমেই শপথ নিতে হয় নেশন ফার্স্ট, দল পরে, ব্যক্তি আরো দূরে। দিস ইজ ভারতীয় জনতা পার্টি। আমার রাষ্ট্রকে বরবাদ হতে দিতে আমি পারি না। রাষ্ট্র যদি বরবাদ হয়ে যায়, কোটি টাকার মালিক হন, 5 তলা টাকা বাড়ি করুন, ছেলেকে ডাক্তার, মেয়েকে লয়ার বানান, আফগানিস্তানেও হয়েছিল। কেউ নেই বন্ধু, শিখ, জৈন, হিন্দু কেউ নেই। সব বাড়িঘর ফেলে দিয়ে, কোলে বাচ্চা নিয়ে মোদীজির পাঠানো দেবী শক্তি এয়ারফোর্সের করে এসে দিল্লিতে শরণার্থী হিসেবে 600 স্কোয়ার ফিট, 700 স্কোয়ার ফিটে 2 কামরার ঘরে থাকতে হচ্ছে। এগুলো সব হয়ে যাবে, নিয়ে নেবে অন্য লোক। লাহোর আমাদের ছিল, ইসলামাবাদ আমাদের ছিল, ঢাকা আমাদের ছিল, চট্টগ্রাম আমাদের ছিল, যশোর, খুলনা আমাদের ছিল, কাবুল, কান্দাহার আমাদের ছিল। সব গেছে। 26-এ যদি না দাঁড়াতে পারেন, কলকাতা, শিলিগুড়িও আমাদের থাকবে না। তাই এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আর 25-এ দিদিমণি, পিসিমণি, বুবু, আপা, খালা, আপনি যত পারেন করে নেন। আমাদের পাড়া আমাদের সমাধান। 26-এ জনগণ বলবে আমার পাড়া, 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 আমার পাড়া। দেখা হবে পরশুদিন লক্ষ মানুষের সমাবেশে। মোদীজির স্বাগতম। সোনার বাংলা, সোনার ছেলে, শৈব অধিকারী।